আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ লেখার গভীরে যাব। মানে কমলাকান্তের দফতরের সেই বিখ্যাত অংশ পলিটিক্স। কমলাকান্ত চক্রবর্তী, যিনি আফিমের নেশায় বুঁদ হয়েও জগৎটাকে দেখেন একেবারে অন্য চোখে। তার সেই তির্যক দৃষ্টি দিয়ে রাজনীতিকে বোঝার চেষ্টা করব আমরা। আমাদের কাছে তো মূল লেখাটাই আছে। শুরুটা হচ্ছে এক সম্পাদক মশাই কমলাকান্তকে ফরমায়েশ করেছেন রাজনীতি নিয়ে লেখার জন্য। আর কমলাকান্ত তো রেগে খাঁই। কিন্তু তারপরেই, মানে আফিমের নেশায় উঠোনে দুটো সাধারণ প্রাণীর আচরণ দেখেই তিনি রাজনীতির দুটো আলাদা ধরন আবিষ্কার করে ফেললেন। ইন্টারেস্টিং, তাই না? আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য হল কমলাকান্তের ওই ব্যঙ্গ আর হাসির মোড়কে রাজনীতির কিছু দিক দেখা। বিশেষ করে ওই কুকুর আর ষাঁড়ের আচরণের মধ্যে তিনি যে রাজনীতিক কৌশলের ছবি এঁকেছেন সেটা একটু খুঁটিয়ে দেখা। তো চলুন শুরু করা যাক একদম প্রথম থেকে। যখন লেখার ফরমাইশটা এলো, কমলাকান্তের প্রতিক্রিয়া কী ছিল? চিঠিটা পেয়েই ভদ্রলোকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সম্পাদক লিখেছেন পলিটিক্স নিয়ে লিখতে, আর কমলাকান্তের শটান জবাব, আমি কি দোষ করিয়াছি যে পলিটিক্স সাবজেক্ট রূপী ঝামাইড মাথায় মারিব। মানে একেবারে যা মুখের উপর বলার। একদম। নিজেকে বলছেন ক্ষুদ্রজীবী ব্রাহ্মণ, আবার উচ্চাশয়ে কবি। তার পরিষ্কার কথা, এইসব রাজনীতি লেখা তার কাজ নয়। তার জগতে তো একটাই জিনিস, আফিম। ঠিক তাই। স্পষ্ট প্রশ্ন করছেন, আমি রাজা, না খোসামুদে, না জুয়োচোর, না ভিক্ষুক, না সম্পাদক, যে আমাকে পলিটিক্স লিখিতে বলেন? কি সাংঘাতিক কথা! দেখুন, এই যে বিরক্তি বা অনীহা, এটা কিন্তু শুধু আলস্য বা আফিমের নেশার জন্য নয়। আমার মনে হয় এর পেছনে রাজনীতির প্রতি একটা গভীর বিতৃষ্ণা বা হয়তো একটু তাচ্ছিল্য কাজ করছে। তাচ্ছিল্য কেন? মানে কমলাকান্ত সম্ভবত মনে করতেন রাজনীতি জিনিসটা একটু স্থূল আর কি, কাদা ঘাটাঘাটির মতো, তার মতো উচ্চাশয় কবির জন্য ঠিক উপযুক্ত নয়। আচ্ছা। তিনি নিজের কবি সত্তার সঙ্গে তথাকথিত পলিটিশিয়ানদের একটা স্পষ্ট বিভেদ তৈরি করছেন। এটা কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির দিকেও একটা আঙুল তোলা হতে পারে, যেখানে হয়তো আদর্শের চেয়ে কৌশল বা বলতে পারেন সুযোগ সন্ধানই বেশি ছিল। বুঝলাম। তো এই আদেশে বেজায় চটে গিয়ে কমলাকান্ত একটা গাছের গুঁড়িতে বসে সম্পাদকের বুদ্ধিবৈপরীত্য নিয়ে ভাবছেন। তারপর যা নিয়ম, আফিম সেবন করলেন। আর নেশাটা জমতেই নেশাটা জমতেই তার চোখ পড়ল উঠোনের দিকে। শিবু কলুর কয়েকটা বলদ খুব শান্তিতে জাবনা খাচ্ছে। বঙ্কিম লিখছেন, খলি মিশান ললিত বিচালি চূর্ণ, গোগন মুদিতনয়নে সুখের আবেশে কবলে গ্রহণ করিয়া ভোজন করিতেছিল। বাহ, কি সুন্দর বর্ণনা! একেবারে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। একদম। আর দৃশ্যটা দেখে কমলাকান্তের মনে হল, যাক বাবা, বাঁচা গেল। এখানে তো পলিটিক্স নাই। বলদগুলোর ওই যে রাজনীতিমুক্ত অকৃত্রিম সুখ, সেটা দেখে তার বেশ শান্তি লাগল। এই শান্ত দৃশ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিকে এই সরল সাধারণ জীবনযাপন, বলদগুলোর খাওয়া, আর অন্যদিকে রাজনীতির জটিল প্যাঁচালো দুনিয়া। ঠিক। কমলাকান্ত এই দুটোর বৈপরীত্য তুলে ধরছেন। তিনি যেন রাজনীতির অনুপস্থিতিকেই উদযাপন করছেন, ওই শান্ত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে। আফিমের নেশা হয়তো তার এই দার্শনিক দিকটাকেই আরও উস্কে দিচ্ছে, যেখানে জীবনের সারল্যের কাছে রাজনীতির কৃত্রিমতা খুব তুচ্ছ মনে হচ্ছে। এই শান্তির ছবি দেখতে দেখতেই বোধহয় কমলাকান্তের মনে পড়ল সাধারণ মানুষের কথা, যারা ওই সহজ জীবন ছেড়ে রাজনীতির পেছনে ছোটে। হ্যাঁ, সেই আকাঙ্ক্ষার কথা। তার মনে পড়ল বিদ্যাসুন্দর যাত্রার গান, বোবার ইচ্ছা কথা ফুটে, খোড়ার ইচ্ছা বেড়াই ছুটে। মানে তখনকার দিনে বিদ্যাসুন্দর যাত্রা তো খুব জনপ্রিয় ছিল। অবশ্যই। তো কমলাকান্ত সেই গানের সঙ্গে জুড়ে দিলেন আমাদের ইচ্ছা পলিটিক্স। কিন্তু তার মতে এই ইচ্ছাটা ওই বোবার কথা বলা বা খোড়ার দৌড়ানোর মতোই অবাস্তব, মানে যা ফলিবার নহে। বিশেষ করে পরাধীন জাতির জন্য। হ্যাঁ, যে জাতিকে তার ভাষায় সপ্তদশ অশ্বারোহী মাত্র জয় করিয়াছিল, তাদের আবার পলিটিক্স কিসের? তাদের জন্য একটাই পলিটিক্স, জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো। তাদের রাজনৈতিক চাওয়া পাওয়াটা অর্থহীন। আর ওই জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো কথাটা, এটা শুধু অসহায়তা নয়, এটা ক্ষমতার সঙ্গে সম্পর্ক তৈরির একমাত্র উপায় হিসেবে তোষামোদ বা করুণা চাওয়ার মানসিকতাটাকেও ধরিয়ে দেয়।
সে সময়ের রাজনৈতিক বাস্তবতার এক নির্মম ছবি এটা। হুম এইসব যখন ভাবছেন তখনই কমলাকান্তের চোখে পড়ল প্রথম রাজনৈতিক ঘটনাটা। আচ্ছা, কি সেটা? শিবু কলুর বছর দশেকের নাতি উঠোনে বসে কাঁশিতে ভাত খাচ্ছে। একটু দূরে একটা সাদা কালো কুকুর, মানে শ্বেত কৃষ্ণ কুকুর, সেটা দেখল। হুম। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থেকে তারপর সে জিভ বের করল। বঙ্কিম লিখছেন, ক্ষুণ্ণ মনে জিভা নিষ্কৃত করিল। মানে হয়তো খিদে বা লোভে আর কি। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তারপর খুব সাবধানে এগোতে শুরু করল। মাঝে মাঝে ছেলেটার দিকে আর চোখে তাকাচ্ছে, আড়ো নয়নে কটাক্ষ করে। আর তখনই আফিমের নেশার ঘোরে কমলাকান্তের দিব্য দৃষ্টি খুলে গেল। তিনি বুঝলেন, এই তো পলিটিক্স, এই কুকুর তো পলিটিশিয়ান। হা হা হা, কুকুরটা পলিটিশিয়ান। হ্যাঁ, এরপর কুকুরটা রীতিমতো চাল চালতে শুরু করল। ছেলেটার কাছে গিয়ে থাপা গেড়ে বসল। আস্তে আস্তে লেজ নাড়ছে, আর খুব করুণ বুকে ছেলেটার দিকে তাকিয়ে হাঁপাতে লাগল। হ্যাঁ হ্যাঁ করিয়া হাঁপায়। উদ্দেশ্যটা একদম পরিষ্কার। সহানুভূতি আদায় করা, যাকে বলে পলিটিক্যাল এজিটেশন। ঠিক তাই, কমলাকান্তের ভাষাতেই তাহার পলিটিক্যাল এজিটেশন সফল হইল। ছেলেটার মায়া হল কুকুরটার ওই রোগা সোগা চেহারা আর কাতর চাহনি দেখে। তো ছেলেটা কি করল? একটা মাছের কাঁটা চুষে কুকুরটার দিকে ফেলে দিল, আর কুকুরটা সেটা পেয়ে মহা আনন্দে চাটতে চিবোতে লাগল। এই হলো তাহলে প্রথম প্রকার রাজনীতি। হ্যাঁ, কমলাকান্তের চোখে এটাই প্রথম প্রকার রাজনীতি, কুকুর জাতীয় পলিটিক্স। এর বৈশিষ্ট্যগুলো তাহলে কি দাঁড়াচ্ছে? মানে অধীনতা স্বীকার করা, একটু চাটুকারিতা, করুণা জাগানোর চেষ্টা। এবং সেই উপায়ে নিজের কাজ হাসিল করা, ছোট ছোট সুবিধা আদায় করা। ঠিক, শক্তি দিয়ে নয়, বরং কৌশল আর বিনয় দিয়ে প্রতিপক্ষকে নরম করে নিজের পাওনা বুঝে নেওয়া। এটা খানিকটা দুর্বল বা আবেদনকারী রাজনীতি বলা যেতে পারে। নিজের দুর্বলতাকে হাতিয়ার করা। একদম। কমলাকান্ত পরে এর সঙ্গে কার্ডিনাল উলসির মতো ব্যক্তিত্বদের তুলনাও করেছেন, যিনি তো রাজার অনুগ্রহের ওপর নির্ভর করেই চলতেন। হ্যাঁ, ইতিহাসে এমন উদাহরণ তো অনেক। যাই হোক, কুকুরটার গল্প এখানেই শেষ নয়। কাঁটাটা চিবানো শেষ হলে তার লোভ গেল বেড়ে। সে আবার ছেলেটার দিকে তাকিয়ে রইল, যদি আরও কিছু পাওয়া যায়। ও, কিন্তু ছেলেটা তখন গুড় তেঁতুল দিয়ে ভাত মাখতে ব্যস্ত, কুকুরের দিকে আর তাকাচ্ছে না। তখন কুকুরটা একটু সাহস দেখালো, একটা বোল্ড মুভ যাকে বলে। কিরকম? কাটতে পারল না, তখন খুব মিনমিনে গলায় ডাকতে শুরু করল। মৃদু মৃদু শব্দ করিতে লাগিলেন, যেন অনুনয় করছে, আরেকটু দাও না গো। বাহ, বেশ কৌশল তো। কাজ হলো তাতে? হলো। ছেলেটা শেষমেশ এক মুঠো ভাত ফেলে দিল তার দিকে। আর সেই ভাত পেয়ে কুকুরটার যে আনন্দ, কমলাকান্ত তার তুলনা করেছেন নন্দন কাননে বসে ইন্দ্রের অমৃত খাওয়ার সঙ্গে, বা উলসির সেই বিখ্যাত কার্ডিনালের টুপি পাওয়ার সুখের সঙ্গে। মানে চরম প্রাপ্তি। কিন্তু এই সুখ বেশিক্ষণ টিকল না, আর এখানেই কুকুর নীতির আসল চেহারাটা বেরিয়ে আসে। মানে এর সীমাবদ্ধতা। ঠিক ঠিক সেই সময়ে কলুর বউ ঘর থেকে বেরিয়ে এলো। উঠোনে ছেলের পাশে কুকুর ঘুরঘুর করছে দেখে তার মেজাজ গেল বিগড়ে। ও নো! রেগে একেবারে লাল, রোষ কষায়িত লোচনে তিনি একটা ইটের টুকরো, মানে ইষ্টখণ্ড, তুলে সজোরে মারলেন কুকুরটার দিকে। আহারে! আহত রাজনীতিজ্ঞ তখন আর দেরি করল না। নানা সুরে কাঁদতে কাঁদতে, বঙ্কিমের ভাষায় বহুবিধ রাগরাগিনী আলাপচারি করিতে করিতে, মানে আর্তনাদ করতে করতে সে চম্পট দিল। তার মানে এই বিনয় বা কৌশলের রাজনীতিটা কিন্তু পুরোপুরি অন্যের মর্জির ওপর নির্ভরশীল। হ্যাঁ, দাতা বা প্রভু যদি খুশি থাকেন তাহলে পুরস্কার মিলবে, কিন্তু তিনি যদি রেগে যান তাহলে তিরস্কার বা শাস্তি অনিবার্য। এমনকি একটু বেশি অধিকার ফলাতে গেলেই বিপদ। ওই কুকুরের বোল্ড মুভটা শেষ পর্যন্ত কাজে দিল না, আসল শক্তির কাছে হার মানতে হল। এই কুকুরের কাহিনী যখন চলছে, উঠোনে কিন্তু তখন আরেক কাণ্ড ঘটে গেছে, বা ঘটছে। কমলাকান্তের চোখ সেদিকেও আছে। আচ্ছা, একই সময়ে? হ্যাঁ, প্রায় একই সময় একটা বিশাল ষাঁড়, বৃহৎকায় বৃষ, কোত্থেকে যেন এসে হাজির হল। আর সে এসে শটান কলুর যে বলদগুলো বাধা ছিল, তাদের জন্য রাখা জাবনার নাদায়, মানে খোলবিচালি পরিপূর্ণ নাদায় মুখ ডুবিয়ে দিল। বাহ, মানে একেবারে গায়ের জোরে। একদম। যে বলদগুলো এতক্ষণ ধরে শান্তিতে খাচ্ছিল বা দাঁড়িয়েছিল, তারা ষাঁড়টার ওই বিশাল চেহারার ভয় দেখানো শিং দেখে, মানে ভীষণ শৃঙ্গ এবং স্থূলকায় দেখিয়া ভয়েই পিছিয়ে গেল। কিচ্ছুটি না বলে অসহায় চোখে শুধু তাকিয়ে রইল।
মুখ সরাইয়া চুপ করিয়া দাঁড়াইয়া কাতর নয়নে। এখানে তাহলে পরিস্থিতিটা একেবারে অন্যরকম। আগেরটাই ছিল আবেদন, আর এখানে সরাসরি শক্তি প্রদর্শন। বলদগুলো তো কোনো প্রতিবাদই করতে পারল না। পারল না। ঠিক তখনই কলুর বউ কুকিরটাকে তাড়িয়ে এসে এই নতুন উৎপাতটা দেখলেন একটা ষাঁড় তার বলদের খাবার খেয়ে নিচ্ছে। তিনি কি করলেন? নিশ্চয়ই ষাঁড়টাকেও তাড়া করলেন। হাতে একটা লাঠি মানে বংশখণ্ড নিয়ে ষাঁড়টাকে তাড়া করলেন। বললেন ভাগাড়ের দিকে যেতে। ষাঁড়টা কি ভয় পেল? এক বিন্দুলা। সে এক পাও নড়ল না, এক পদও সরিল না। কলুর বউ যেই একটু বেশি এগিয়েছেন বকাবকি করতে করতে, ষাঁড়টা অমনি তার ওই বিরাট শিং দুটো এমনভাবে এগিয়ে দিল তার দিকে, ওহ, যেন বুঝিয়ে দিল ওটা সোটান তার বুকে ঢুকে যেতে পারে। বঙ্কিম লিখছেন, বৃহৎ শৃঙ্গ হেলাইয়া তাহার হৃদয় মধ্যে সেই শৃঙ্গাগ্রভাগ প্রবেশের সম্ভাবনা জানাইয়া দিল। বাবা, এ তো সরাসরি হুমকি। তার বলতে কলুর বউ আর এগোবার সাহস পেলেন না। প্রাণে মায়া তো আছে। তিনি রণে ভঙ্গ দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন, মানে ভয় পেয়ে ঘরে ঢুকে পড়লেন। আর ষাঁড়টা তারপর খুব নিশ্চিন্তে ধীরে সুস্থে পুরো নাদার খাবারটা শেষ করল। তারপর বিজয়ীর মতো হেলতে দুলতে নিজের রাস্তায় চলে গেল। হেলিতে দুলিতে স্বস্থানে প্রস্থান করিল। এই হলো তাহলে দ্বিতীয় প্রকার রাজনীতি। কমলাকান্ত তাই বলছেন, এও পলিটিক্স। এটা হলো বৃষ জাতীয় পলিটিক্স। এর বৈশিষ্ট্যগুলো তাহলে দাঁড়াচ্ছে শক্তি দেখানো, ভয় দেখানো, গায়ের জোরে নিজের অধিকার বা আধিপত্য প্রতিষ্ঠা করা। ঠিক। এখানে আবেদন নিবেদন অনুনয় বিনয় এসবে কোনো কাজ হয় না। দুর্বলের কথা, তাদের অনুরোধ, এমনকি তাদের হুমকিকেও এরা পাত্তা দেয় না। কমলাকান্ত এর সঙ্গে কাদের তুলনা করেছেন? তিনি নাম করেছেন বিসমার্ক বা গরচাকফের মতো রাষ্ট্রনায়কদের। হ্যাঁ, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি তো বিখ্যাত। মানে কোনো নরম কথার জায়গা নেই, কেবল সামরিক শক্তি আর কঠোর কূটনীতি দিয়ে জার্মান ঐক্য প্রতিষ্ঠা করা, উদারনীতিবাদকে একেবারে উড়িয়ে দিয়ে। ঠিক। এটা তাহলে পুরোপুরি শক্তিমানের রাজনীতি, মাসল পাওয়ারের খেলা, যা বলপ্রয়োগের ওপরই টিকে থাকে। তাহলে দেখুন, এই দুটো একেবারে বিপরীত দৃশ্য, দুটোই উঠোনে ঘটছে প্রায় একই সময়ে, আর দুটো দেখেই কমলাকান্ত সিদ্ধান্তে আসছেন এও পলিটিক্স। তিনি রাজনীতির দুটো মৌলিক চেহারা দেখলেন। হ্যাঁ, এক কুক্কুরের মতো আবেদন, বিনয়, কৌশল আর অন্যের দয়ার ওপর নির্ভর করে চলা, কুক্কুর জাতীয়। আর দুই ষাঁড়ের মতো শক্তি, দাপট, ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করা, বৃষ জাতীয়। আর উদাহরণ হিসেবে একদিকে রাখলেন বিসমার্ক, গারচাকফের মতো বাস্তব ঐতিহাসিক ব্যক্তিত্বদের, আর অন্যদিকে রাখলেন উলসির মতো ঐতিহাসিক চরিত্র আর নিজের সৃষ্টি করা মুচিরাম রায়ের মতো কাল্পনিক বা প্রতীকী চরিত্রদের, যারা কুক্কুর নীতির প্রতীক। এ যে ভাগটা উনি করলেন, এটা কি আজও প্রাসঙ্গিক নয়? মানে এই ব্যঙ্গাত্মক তুলনাটা কি রাজনীতির দুটো চিরকালীন পথের কথাই বলে না? একদিকে নরম শক্তি বা সফট পাওয়ার দিয়ে প্রভাব তৈরি করা, আর অন্যদিকে কঠোর শক্তি বা হার্ড পাওয়ার দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করা। ভাবনার বিষয়। অবশ্যই। এটা তো কমলাকান্তের নিজস্ব শ্লেষাত্মক পর্যবেক্ষণ। এটা কোনো সম্পূর্ণ রাজনৈতিক থিওরি নয়। কিন্তু রাজনীতির এই দুটো খুব পরিচিত মুখের ছবি তিনি যেভাবে এঁকেছেন, মানে দুটো সাধারণ প্রাণীর আচরণের মধ্যে দিয়ে, সেটা সত্যিই অসাধারণ। হ্যাঁ, তুলনাটা মারাত্মক। আর তিনি যেভাবে বাস্তব আর কাল্পনিক চরিত্র মিলিয়েছেন, তাতে এটাও বোঝা যায় যে এই দুটো নীতি শুধু দেশ বা রাষ্ট্রের চালানোর ক্ষেত্রেই নয়, ব্যক্তিজীবনের যে ক্ষমতার লড়াই, সেখানেও ভীষণভাবে সত্যি। তাহলে মোদ্দা কথা হলো, কমলাকান্ত চক্রবর্তী আফিমের নেশায় বিভোর থেকেও একেবারে সাধারণ দুটো ঘটনার মধ্যে দিয়ে রাজনীতির দুটো মডেল আমাদের সামনে তুলে ধরলেন। একদম। একদিকে কুকুরের নীতি, যেখানে কৌশল, বিনয়, অন্যের মন জুগিয়ে চলে ছোটখাটো স্বার্থ হাসিল করা হয়। আর অন্যদিকে ষাঁড়ের নীতি, যেখানে শক্তি, দাপট আর অন্যের অধিকারকে অস্বীকার করে নিজের ইচ্ছেটাকে প্রতিষ্ঠা করা হয়। আর এর প্রেক্ষাপটে রইল রাজনীতি নিয়ে লেখার প্রতি তার সেই তীব্র অনীহা, আর পরাধীন দেশের মানুষের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তার সেই তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক মন্তব্যগুলো। সত্যিই অসাধারণ পর্যবেক্ষণ। কিন্তু এখানে একটা প্রশ্ন মনে আসছে। কমলাকান্ত তো এই দুটো পথের কথা বললেন, মানে হয় বিনয় নয়তো বল প্রয়োগ, কুকুর নীতি নয়তো বৃষনীতি। হ্যাঁ। আচ্ছা, এই দুটো চরম বিপরীত পথের বাইরে কি আর কোনো সম্ভাবনা নেই? মানে ধরুন সহযোগিতা বা আপোষ বা নৈতিকতার উপর ভিত্তি করে চলা কোনো পথ।
কমলাকান্ত কি সেটার কোনো ইঙ্গিত দিয়েছেন? সেটাই। তার ব্যঙ্গ কি এতটাই নিখুঁত যে তিনি অন্য কোনো পথের কথা ভাবেননি, নাকি সে সময়ের বাস্তবতায় এই দুটো পথই তার চোখে প্রধান হয়ে উঠেছিল? এটাও তো হতে পারে। ঠিক। আর সবচেয়ে মজার প্রশ্নটা হল, কমলাকান্ত নিজে কোন পথের পথিক? ভাবুন একবার, তিনি আফিমের জন্য নসিরাম বাবুর ওপর নির্ভরশীল, এটা তো কিছুটা কুক্কুর নীতির দিকেই ইঙ্গিত করে, তাই না? মানে অন্যের অনুগ্রহ প্রার্থী। হ্যাঁ, কিছুটা তো বটেই। কিন্তু আবার দেখুন, তার লেখার যে শ্লেষ, যে সমালোচনা, সেটা কিন্তু ষাঁড়ের মতোই শক্তিশালী। সমাজকে, ভণ্ডামিকে আঘাত করতে তিনি তো পিছপা হননি। এটাও ঠিক। তার কলমের জোর তো ষাঁড়ের দাপটের চেয়ে কম নয়। তাহলে কমলাকান্তের নিজের অবস্থানটা ঠিক কোথায়? এই দুয়ের মাঝে? নাকি তিনি এই দুয়েরই ঊর্ধ্বে উঠে গেছেন তার দার্শনিক দৃষ্টি দিয়ে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আলোচনা শেষ হবার পরেও। এটা আমাদের ভাবার জন্য একটা খোরাক দিয়ে গেল।